তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রনাউন। আর প্রনাউন কি সেটা তো আপনারা সবাই জানেন। প্রনাউন বলতে আসলে কি বুঝি? তাহলে প্রনাউন হচ্ছে কি? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসায়, অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন। এটা তো আমি আপনি সবাই জানি যে নাউনের পরিবর্তে আমরা যা বসাই তাই হচ্ছে কি? তা হচ্ছে প্রনাউন। এখন দেখেন এই প্রনাউন জিনিসটাকে আমরা আবার ভাগ করব কিন্তু 8 ভাগে। ঠিক আছে? তাহলে প্রনাউনকে আমরা ভাগ করব কয় ভাগে? প্রনাউনকে আমরা ভাগ করব আজকে 8 ভাগে। আজকে না ওই প্রনাউনকে নরমালি ভাগ করা হয় 8 ভাগে। তাহলে লিখে রাখেন প্রনাউনকে ভাগ করা হয় 8 ভাগে। প্রনাউন 8 প্রকার। প্রনাউন হচ্ছে 8 প্রকার। ঠিক আছে? তাহলে প্রনাউন যদি 8 প্রকার হয় তাহলে সেই 8 প্রকারগুলো কি কি? জাস্ট আমরা সেই জিনিসটা একটু করে লিখে রাখবো। ঠিক আছে? তাহলে সেই প্রনাউনের যে 8 প্রকার, সেই 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার, 1 নম্বর প্রকার, আপনারা যেভাবে আমি যেভাবে লিখবো ঠিক সেভাবে আপনারা লিখবেন। প্রথম লিখবেন পার্সোনাল। আপনারা যেভাবে লিখবেন পার্সোনাল প্রনাউন লিখে, তো পার্সোনাল প্রনাউন না প্রনাউন তো বারবার লিখতে হবে। পার্সোনাল লিখে আপনারা পাশে লিখবেন। এখন পার্সোনাল প্রনাউন গুলো কি কি? জাস্ট কয়েকটা লিখে রাখলে হবে, যেমন আই, উই, হি, শি, ডট ডট, আর লাগবে না। ঠিক আছে? এখন এই পার্সোনাল প্রনাউন গুলো আমরা কোথায় বসাই? এই পার্সোনাল প্রনাউন গুলো আমরা বসাই হচ্ছে আপনার কোন জায়গায়, কোন কিসের ক্ষেত্রে বসাই? সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে। তাহলে ব্যক্তির পরিবর্তে, তাহলে পার্সোনাল প্রনাউন গুলো আমরা বসাই কিসে? ব্যক্তির পরিবর্তে। আমরা কিন্তু পার্সোনাল প্রনাউন গুলো কিন্তু বাক্যের মধ্যে বসাই। ক্লিয়ার? তারপর আসুন তারপর হচ্ছে আপনারা লিখবেন 2 নম্বরে লিখবেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে আপনার এভাবে লিখে রাখেন দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রনাউন। বুঝতে পারছেন? তাহলে দিস, দ্যাট, দিস, দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন দিস, দ্যাট, দিস, দোজ এই জিনিসগুলো যখন আমরা লিখবো, তার মানে এই দিস, দ্যাট, দিস, দোজ এই জিনিসগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করে। এখন কাকে নির্দেশ করবে? সেটা হচ্ছে লিখে রাখবেন এভাবে, নাউনকে নির্দেশ করে। নাউনকে নির্দেশ করে। ঠিক আছে? নাউনকে নির্দেশ করে। তাহলে আমরা যদি দেখি পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসাবো, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে নাউনকে নির্দেশ করার জন্য বসাবো। ঠিক আছে? তাহলে আমরা বিস্তারিত একটু করে আসবো। আমি আপাতত বিস্তারিত করছি না, জাস্ট এভাবে লিখে রাখেন। 3 নাম্বার লিখেন। 3 নাম্বার লিখবেন হচ্ছে, তাহলে ডেমনস্ট্রেটিভ পরে লিখবেন ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ লেখার পরে এইভাবে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বোঝাবে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বোঝাতে গেলে আমরা লিখি কি? ইচ, এভরি, ইদার, নিদার। ইচ, এভরি, ইদার, নিদার এগুলো কিন্তু আমরা কি করি? এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা ভাবে বোঝাই। ইদার, নিদার। তাহলে ইচ, এভরি, ইদার, নিদার এগুলো হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে যেগুলো সাধারণত কি করবে? যেগুলো সাধারণত অর্থাৎ এই ইচ, এভরি, ইদার, নিদার এই শব্দগুলো সাধারণত প্রত্যেকটা নাউনকে কি করবে? আলাদা আলাদা প্রকাশ করবে, অর্থাৎ প্রত্যেকটা নাউনকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে এখানে লিখেন যে নাউনকে আলাদা ভাবে বুঝায়। নাউনকে আলাদা ভাবে বুঝায়। তাহলে নাউনকে যদি আলাদা ভাবে বুঝায় সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। লিখবেন 4 নাম্বার লিখবেন হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। এখন ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট বোঝায়। যেমন ধরেন আমরা যদি লিখি ওয়ান, তারপর হচ্ছে সাম,
তারপর হচ্ছে অল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে ইনডেফিনিট, মানে হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে অনির্দিষ্ট বোঝাই, অনির্দিষ্ট বোঝাই, ঠিক আছে। অনির্দিষ্ট বোঝালে আমরা সেখানে কি করবো, ইনডেফিনিট প্রনাউন আমরা সেখানে ইউজ করবো। ক্লিয়ার? ইনডেফিনিট প্রনাউন মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি করবে, অনির্দিষ্ট ভাবে আমরা কোনো বাক্যের মধ্যে বসাবো। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা লিখেন। পরেরটা লিখবেন হচ্ছে আপনারা কি, ইনডেফিনিটের পরে হচ্ছে 5 নাম্বার। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেটা আমরা প্রশ্ন করবো। এখন প্রশ্ন মানে কি, ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে WH ওয়ার্ড গুলো লিখে রাখেন। অর্থাৎ WH ওয়ার্ড যেটা হচ্ছে সাধারণত কি করবো আমরা প্রশ্ন করার জন্য বসাই, প্রশ্ন করার জন্য বসে। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে সাধারণত, ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে WH ওয়ার্ড গুলোই যেগুলো প্রশ্ন করার জন্য বসাবো। ক্লিয়ার? এখন ইন্টারোগেটিভ প্রনাউন কেন, ইন্টারোগেটিভ প্রনাউন বলবো যদি কোনো একটা নাউনকে যদি উল্লেখ করার জন্য যদি বসে তাহলে সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রনাউন। বুঝতে পারছেন? তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন আমি জাস্ট এই জায়গায় একটু করে বলে রাখি, কারণ এটা আমি ডিটেলসে পড়াবো না খুব একটা। তাহলে কারণ এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু আবার মানে কোয়েশ্চেনের যখন আপনারা দেখবেন এরপর যে ক্লাসটা হবে সেটা মেবি কোয়েশ্চেনের উপর ক্লাস হবে, সেই কোয়েশ্চেনে গিয়ে কিন্তু আমরা কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন করবো। জাস্ট আমি এখানে একটু করে বলে রাখি, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রনাউন যেমন আমরা যদি বলি, আমরা সাধারণত যেটা বলি হু আর ইউ, বলি কিনা? তাহলে হু আর ইউ, তাহলে হু দ্বারা কাকে ইন্ডিকেট করছে, অবশ্যই কোনো একটা নাউনকে ইন্ডিকেট করছি, তাহলে হু আর ইউ। এখন আমি যদি বলি আই এম অমুক বা আই এম এ স্টুডেন্ট, যা বলি সেটা অবশ্যই কোনো একটা নাউন, আমাকে অবশ্যই হু, হু এর আনসার কি হবে, কোন একটা নাউন অবশ্যই হবে। তাহলে যেহেতু নাউন হবে, নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রনাউন। তাহলে নাউনের পরিবর্তে যদি কোয়েশ্চেন করার জন্য আমরা ডাব্লিউ ওয়ার্ড বসাই তাহলে সেটার নামে হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। কারণ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও কিন্তু আছে, ঠিক আছে। তার মধ্যে 5 নাম্বার গেল। 6 নাম্বার লিখবেন। এখন 6 নাম্বার লিখবেন হচ্ছে আপনাদেরকে গতদিন বলছিলাম মনে আছে, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন, প্রনাউন লেখার দরকার নাই, রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক করা। রিলেটিভ মানে হচ্ছে কি, সম্পর্ক তৈরি করা। তাহলে রিলেটিভ প্রনাউন গুলো কি করতে হবে, যেমন রিলেটিভ আমরা কাউকে উদাহরণ দিয়েছিলাম যে হু, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে দ্যাট। এই শব্দগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, যার মধ্যে আমরা বলছিলাম যে, যার মধ্যে আমরা বলছিলাম হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে, আর হুইচ বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে। হুইচ এবং দ্যাট বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ছিলাম বা রাইট ফর্ম কোর্সে পড়ছিলাম। রিলেটিভ প্রনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, যেটা হচ্ছে ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে, ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে আমরা বসাই এগুলা। আর তার মানে এটা কি করে, এটা হচ্ছে সম্পর্ক বোঝায়। পাশে লিখে রাখবেন সম্পর্ক বোঝায়। ক্লিয়ার? সম্পর্ক বোঝায়। 7 নাম্বার, 7 নাম্বার যেটা সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রনাউন। এখন রিফ্লেক্সিভ মানে কি, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে মাই সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, ঠিক আছে, অর্থাৎ দেম সেলফ, তারপর হচ্ছে হার সেলফ, ইট সেলফ, এই জায়গাটা সেলফ এবং সেলফ জাতীয় যেগুলো হয়, সেলফ এবং সেলফ জাতীয় যেগুলো হয় সেগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। কারণ রিফ্লেক্সিভ প্রনাউন আমরা বাকি কেন বসাবো, কর্তাকে জোর দেওয়ার জন্য, কর্তাকে জোর প্রদান করার জন্য, ঠিক আছে। কর্তাকে জোর প্রদান করার জন্য আমরা কি বসাবো, আমরা সেখানে রিফ্লেক্সিভ প্রনাউন বসাবো। ক্লিয়ার? পরেরটা 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল প্রনাউন। এখন রিসিপ্রোকাল মানে কি, রিসিপ্রোকাল যে শব্দগুলো হয় সাধারণত সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার, আরেকটা হচ্ছে ইচ আদার। ওয়ান অ্যানাদার আরেকটা হচ্ছে ইচ আদার, ঠিক আছে। ওয়ান অ্যানাদার এবং হচ্ছে ইচ আদার হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। এখন এই রিসিপ্রোকাল প্রনাউন গুলো আমরা কোন কি বা কেন বসাবো, সেটা হচ্ছে পারস্পরিক কার্য সম্পর্ক। পারস্পরিক কার্য সম্পর্ক বোঝায়, ঠিক আছে। পারস্পরিক কার্য সম্পর্ক বোঝালে সেখানে আমরা বসাবো কি রিসিপ্রোকাল প্রনাউন। ক্লিয়ার? তাহলে খেয়াল করবেন আপনারা, তাহলে এই জিনিসগুলো আপনাদের লেখা শেষ। আমি আবার বলছি, 4 নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রনাউন, 5 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, যেটা সাধারণত কোয়েশ্চেন করার জন্য বসাবো, 6 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রনাউন, যেটা সাধারণত বাক্য অর্থাৎ নাউনের সাথে সম্পর্ক তৈরি করবে। 7 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, যেটা সাধারণত কর্তাকে জোর দেওয়ার জন্য বসাবো। 8 নাম্বার হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন, যেটা হচ্ছে ওয়ান আদার, ইচ আদার,
অর্থাৎ পারস্পরিক কার্য সম্পর্ক বোঝাবে। এক নাম্বার লিখবেন পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন আমি প্রথমে বলতে আজকে ক্লাসটা চাইলে কিন্তু 10 মিনিটও শেষ করা যায়, চাইলে কিন্তু 1 ঘন্টাও শেষ করা যায়। ঠিক আছে, দেখেন তাহলে পার্সোনাল প্রনাউন লিখছেন, পার্সোনাল প্রনাউন লিখে লিখবেন যে যে কিছুক্ষণ আগে যেটা লিখছেন সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে, ব্যক্তির পরিবর্তে বসে লিখে তারপরে আরেকটা পয়েন্ট দিয়ে লিখবেন, আরেকটা পয়েন্ট দিয়ে লিখবেন যে নাম্বার পার্সন, নাম্বার পার্সন, ঠিক আছে, অনুযায়ী পার্সোনাল প্রনাউনের ছক নিচে দেখানো হলো। লিখে আপনারা লিখে রাখেন, আপনারা মানে ওখানে জায়গা রাখবেন একটা চার্ট করার জন্য, সেটা হচ্ছে ক্লাস নং 1 এর পার্সন এবং হচ্ছে নাম্বার পড়ানোর সময় আমি একটা চার্ট করছিলাম। ঠিক আছে, ওই চার্টটা আমি জাস্ট আপনাদেরকে সেই চার্টটা একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমরা যদি সাবজেক্টিভ প্রনাউন হিসেবে অর্থাৎ সাবজেক্টিভ পজিশনে যেগুলো আছে, হ্যাঁ সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ সাবজেক্টের জন্য আমরা যেগুলো বসাই সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। আর পাশে দেখেন অবজেক্টিভ প্রনাউন লেখা আছে, যেমন ধরেন আস, তারপর হচ্ছে কি, তারপর যেমন ধরেন মি, আস, ইউ, হিম, হার, ঠিক আছে, এগুলো হচ্ছে অবজেক্টিভ, যেগুলোতে আমরা অবজেক্ট পজিশনে বসাবো। আর হচ্ছে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আপনার কোনগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আপনার যেগুলো নাউনের পূর্ব বসাবো, সেটা হচ্ছে পসেসিভ, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর একটা আছে পসেসিভ প্রনাউন, মানে সেই পসেসিভ প্রনাউন কি, পসেসিভ প্রনাউন মানে হচ্ছে যে আমরা পসেসিভ প্রনাউন গুলো সাধারণত বসাবো নাউনের পরিবর্তে, যেমন এখানে আমরা দেখি মাইন, তারপর হচ্ছে আওয়ার্স, ইয়োর্স, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ, এগুলো এগুলো হয় কি পসেসিভ প্রনাউন, যেগুলো সাধারণত নাউনের পরিবর্তে বসবে। আর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আমরা আগেই বলছি কথাকে জোর দেওয়ার জন্য আমরা কি করবো, সেটা বাক্যের মধ্যে ব্যবহার করবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন যদি দেখি তাহলে আমরা মোটামুটি আমাদের পার্সোনাল প্রনাউনে কিন্তু এখানে আর কিছুই কিন্তু নেই। জাস্ট আপনারা চারটা একটু দেখে নেবেন, চারটা দেখে নিয়ে আপনারা খাতা কিন্তু তুলে নেবেন। ক্লিয়ার? এবার আমরা আসি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা কি বলছিলাম, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে আমরা কি বলছিলাম যে নাউনকে কি করে নির্দেশ করে। তাহলে নাউনকে নির্দেশ করার জন্য আমরা কি করব, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বসাবো। তাহলে 2 নাম্বার দিয়ে লিখবেন, আমরা এগুলো আগে লিখছি সব লিখতেছি না, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, সেই ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে কি, সেই ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে হচ্ছে যেটা নাউনকে নির্দেশ করবে বলছে। তাহলে কি কি নির্দেশ করে, সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস, তারপর হচ্ছে কি ডোন্ট। এই শব্দগুলোতে আমরা কি করি, এই শব্দগুলোতে আমরা তো সাধারণত কোথায় বসে, এই শব্দগুলো সাধারণত আমরা মানে নাউনকে কি নির্দেশ করার জন্য বসাই। যেমন ধরেন দিস ইজ মাই কলেজ, তাহলে দিস ইজ মাই কলেজ, তাহলে এখানে এই দিস শব্দটা কি, তাহলে এখানে এই যে দিস, এই দিস শব্দটা আসলে কি, এখানে দেখেন তো এই দিস শব্দটা কাকে নির্দেশ করতেছে, দিস ইজ মাই কলেজ, তাহলে যেহেতু আমরা কলেজটাকে নির্দেশ করতেছি, কোনো একটা নাউনকে নির্দেশ করতেছি, তার মানে এই দিসটা হচ্ছে এখানে কি, দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আমরা এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ক্লিয়ার? কারণ এটা এই দিসটা এই কলেজকে ইন্ডিকেট করে, বুঝতে পারছেন? তারপর খেয়াল করেন আমরা আরেকটা বাক্য লিখি, সেম জিনিস সেম বাক্য লিখি, আরেকটা বাক্য, এখন আরেকটা জিনিস লিখি, তাহলে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হবে। দেখেন তো, দিস কলেজ ইজ মাইন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো আমরা ওই যে প্রনাউনের চার্টে পড়ছিলাম, সেটা হচ্ছে কি, প্রনাউনের চার্টে পড়ছিলাম মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কেন, সেটা নাউনের আগে বসে তাই, ঠিক আছে? আর মাইন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। তাহলে দেখেন তো এবার আমরা যেখানে আছি সেখানে যাই, তাহলে এখানে দেখেন নাউনের পরিবর্তে মাইনটা বসছে। এবার আসলে আমরা এখানে দিস, এখানেও দিস আছে, এখানেও দিস আছে, কিন্তু এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কিন্তু এটা কিন্তু প্রনাউন না, অর্থাৎ এই দিসটা কিন্তু প্রনাউন না। কেন প্রনাউন না? কারণ এরপর একটা কিন্তু নাউন আছে, আর আমরা জানি নাউনের আগে যা বসে তার নাম হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমি অ্যাডজেক্টিভ চার্টে গেলে কিন্তু আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কিন্তু আমরা কিন্তু অ্যাডজেক্টিভ চার্ট, অ্যাডজেক্টিভ
তারপরে দিয়ে করবো। এখন সেটার নাম কি হবে? সেটার নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ চারে গেল, কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি নাউনের আগে বসে তাহলে সেটার নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা তখনই বলবো দিস দ্যাট দিস দোস, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তখনই বলবো যদি সেটা কোনো একটা নাউনকে যদি কি করে নির্দেশ করে। আমরা নাউনের আগে না, নাউনকে যদি নির্দেশ করে তাহলে সেটা কি বলবো? আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। আর যদি কোনো একটা নাউনের পূর্বে যদি কি বসে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে অবশ্যই সেটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভটা পড়ে দেখবো, জাস্ট দুইটা মিলে আমি তফাৎটা বলে দিলাম। তাহলে দিস দ্যাট দিস দোস এই শব্দগুলো কিন্তু আমরা গতদিন দেখছিলাম যে মানে এই গতদিন বলতে এর আগে কোনো একটা ক্লাসে দেখছিলাম যে আমরা এই দুটোর মধ্যে এই চারটার মধ্যে আসলে তফাৎটা কোন জায়গায়, সেই তফাৎটা হচ্ছে এরকম, এই দিস তারপর হচ্ছে দ্যাট, ঠিক আছে, তারপর হচ্ছে দিস আর হচ্ছে দোস। বলছিলাম অর্থাৎ যখন বুঝিয়েছিলাম তখন আমি এভাবে বলছিলাম, তারপরে আবার একটু বুঝিয়ে দিই। এই দুটি, এই দিস এবং দিস, এই দুটি বসা হচ্ছে কাছের বুঝাতে, কাছের বুঝাতে এই দুটো জিনিস বসে, ঠিক আছে। আর দূরের বুঝালে দ্যাট এবং দোজ বসে, দ্যাট এবং দোজ বসে হচ্ছে দূরের বুঝালে, ঠিক আছে। তারপর আরো একটা জিনিস বুঝিয়েছিলাম সেখানে এই দিস দ্যাট থেকে, সেটা হচ্ছে এই দিস আর এই দ্যাট এই দুটো হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আবার এই দিস এবং হচ্ছে এই দোজ এগুলো হচ্ছে আবার প্লুরাল ফর্ম। তার মানে এগুলো সিঙ্গুলারে বসে, এগুলো প্লুরালে বসে, এগুলো কাছের বুঝাতে বসে, এগুলো দূরের বুঝাতে বসে, ঠিক আছে। দিস ইজ মাই কলেজ বললাম না, তাহলে আমরা কি বলি? এটি আমার কলেজ, নাকি ওটি আমার কলেজ? তাহলে ওইটি বা ওইটি, ওই ওটি বা ওইটি যদি হয় তাহলে সেটার নাম হবে দ্যাট, অর্থাৎ দ্যাট ইজ মাই কলেজ। তখন দূরের বুঝাবে, তখন কিন্তু কাছে বুঝাবে না, বুঝতে পারছেন? যদি বাড়ির পাশ দিয়ে যদি তাহলে অবশ্যই দিস বসাইতে হবে, বা যখন বলবেন এগুলো তখন হবে দিস, আর যখন বলবেন ওগুলো বা ওটি তখন হবে দ্যাট, আর যখন ওগুলো বলবেন তখন হবে কি? দোজ। ক্লিয়ার? 3 নাম্বার লিখেন। 3 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলতে আসলে আমরা কি বুঝি? ঠিক আছে, আমরা বলছিলাম যে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কি আলাদা আলাদা ভাবে বুঝাবে, আলাদা আলাদা বুঝাবে। আমরা নাউনকে আলাদা ভাবে বোঝানোর কাজটা হবে করবে কে? পৃথকভাবে বোঝানোর কাজটা করবে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আমরা কি কি বলছিলাম? ইচ, এভরি, ইদার, নিদার এই সব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন করছিলাম। তাহলে এখন দেখেন তো আমরা যদি বলি, আমরা প্রথমে দেখছিলাম সেটা হচ্ছে ইচ বয় and each girl, ঠিক আছে, has got the prize, got the prize। তাহলে দেখেন তো each boy and each girl তার মানে কি প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা আলাদা আলাদা কিন্তু প্রত্যেককে বুঝেছে, কারণ প্রত্যেকেই কি পেয়েছে? পুরস্কার পাইছে। তাহলে প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা আলাদা আলাদা ভাবে যখন প্রকাশ করবে তখন সেগুলোর নাম হবে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ক্লিয়ার? এখানে তার কোনো ঝামেলা নেই। আপনার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন লিখবেন হচ্ছে ইনডেফিনিট প্রনাউন, 5 নাম্বার। ইনডেফিনিট প্রনাউন, ঠিক আছে। এই ইনডেফিনিট প্রনাউন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, ইনডেফিনিট বলতে আমরা কি বলছিলাম? অনির্দিষ্ট বুঝে। এখন অনির্দিষ্টকে যেমন ধরেন আপনাদের ঘরে কেউ আসলো, কেউ আসার পরে দরজা নক করলো, আমরা কি বলি? আমরা বড় করে একটা শব্দ করি, সেটা হচ্ছে কি কে, একটা শব্দ কিন্তু আমরা করি কিনা? কেন করি? কারণ এটা অনির্দিষ্ট পার্সন আমরা বুঝি। এখন অনির্দিষ্ট পার্সনের কে, এটা কিন্তু অনির্দিষ্ট পার্সনের জন্য আমরা জাস্ট একটু উদাহরণ দিলাম যে অনির্দিষ্ট বলতে আসলে কি বোঝাচ্ছি। তারপর দেখেন, তাহলে এখন আমরা ধরেন কোন একটা জায়গা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে সামনে, আপনার সামনে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আপনারা দুইজন যাচ্ছেন, ধরেন দুইজন যাচ্ছেন। এখন কোন একজন ব্যক্তি বা কোন একজন ব্যক্তি মানে হচ্ছে কোন একটা পুরুষ বা কোন একটা মহিলা আপনার কি সামনে দাঁড়ায় আছে। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাত্রেবেলা কিন্তু মহিলাকেই দেখি, পুরুষকে কিন্তু খুব কম দেখি, অর্থাৎ বুধটা হিসেবে মহিলাদেরকে বেশি দেখি। তাহলে কি হলো? তাহলে আপনারা দুজন যখন যেহেতু যাচ্ছেন, কারণ আপনি বলবেন কেউ একটা মহিলা দাঁড়ায় আছে, কারণ এই ব্যক্তি কিন্তু দেখতেছে না, আপনি দেখতেছেন, তাহলে আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে কি, যে সামওয়ান এখানে আছে, অর্থাৎ সামওয়ান এখানে কি আছে? সামনে, আমার এখানে সামনে কেউ একজন আছে। এখন কে আছে কিন্তু আপনি ক্লিয়ার না, কে সেটা, অর্থাৎ কে সেটা কিন্তু ক্লিয়ার না, আপনি কিন্তু জানেন না সেটাকে। তাহলে সেটা হচ্ছে কি আপনার জন্য নির্দিষ্ট না অনির্দিষ্ট? যেহেতু আপনি এই পার্সন সম্পর্কে আপনি জানেন না, সেহেতু
এই পার্সন সম্পর্কে আপনি না জানবেন তখন সেটার নাম হবে অনির্দিষ্ট প্রমাণ। ক্লিয়ার? অর্থাৎ যে প্রমাণটা সম্পর্কে আপনি জানেন না বা নির্দিষ্ট করে বলতে পারবেন না এখানে আসলে কে বা কতজন বা কে আছে কতজন আছে যদি বলতে না পারেন সেটার নাম হচ্ছে আপনার কি ইনডেফিনিট প্রনাউন। ধরেন একটা সভা সমাবেশ হচ্ছে, আরেকভাবে সভা বা সমাবেশ হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারবেন এই সবার মধ্যে কতজন লোক আছে, বলা যাবে না। আমরা বলবেন কি মেনি পিপল, বলেন কিনা, অথবা বলেন সাম পিপল, ঠিক আছে, অল পিপল বলি কিনা আমরা। তাহলে যে সাম অল মেনি, মেনিটা যদি হবে না, ঠিক আছে, এই জিনিসগুলোর নাম হচ্ছে কি, এই জিনিসগুলোর নাম হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। ক্লিয়ার? ইনডেফিনিট প্রনাউন সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে কি অনেক কিছু, যেমন এনিওয়ান, আমরা যে 16টা শব্দ দেখছিলাম মনে আছে, সেখান থেকে হচ্ছে এনিওয়ান, তারপর হচ্ছে এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, তারপর হচ্ছে কি এভরিওয়ান, এভরিবডি। এই শব্দগুলো ছিল সাধারণত অনির্দিষ্ট প্রনাউন। তারপর আসেন ইন্টারোগেটিভ প্রনাউন, আমরা একটু আগে বললাম, তো এটা আমরা আপাতত যাচ্ছি না। ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে ডাব্লিউএইচও, যেগুলো প্রশ্ন করার জন্য বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ইন্টারোগেটিভ প্রনাউন একটা জিনিস বলে রাখি, ছোট করে একটা জিনিস বলে রাখি, ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন আমরা যদি দেখি তাহলে আমরা দুটো সেন্টেন্স দেখি। একটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে কি ধরেন হুইচ উইল ইউ বাই, অর্থাৎ তুমি কি কিনবে, ঠিক আছে, অর্থাৎ তুমি কোনটি কিনবে, তাহলে হুইচ উইল ইউ বাই বললাম। আবার যদি বলি হুইচ টিভি উইল ইউ বাই, তাহলে খেয়াল করেন তো আমার বাক্যটা কিন্তু দুটোই কিন্তু একই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটার নাম একটা, এটার নাম আরেকটা। এটার নাম হবে ইন্টারোগেটিভ প্রনাউন, কিন্তু এটার নাম কিন্তু প্রনাউন বলা যাবে না। কেন? এখানে একটা বড় করে একটা টিভি আছে, মানে টেলিভিশন আছে। এখন টেলিভিশন যেহেতু আছে, টেলিভিশন হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যা বলবে তা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটার নাম হবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভ গুলো মাথায় রাখবেন, কারণ অ্যাডজেক্টিভটা আপনাদের লাগে আমি কিন্তু সেম জিনিসটাই জিজ্ঞেস করবো। ক্লিয়ার? তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা পরে বলবো, জাস্ট ইন্টারোগেটিভ প্রনাউন বলবো সেটাকে যখন তারপরে কোনো একটা নাম থাকবে না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো তখন যার পর একটা নাম থাকবে। ক্লিয়ার? তাহলে আবার আসেন আপনারা পরেরটাতে যাবেন, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনে যাবেন, দেখেন রিলেটিভ প্রনাউন কি ছিল, রিলেটিভ প্রনাউন ছিল না, আমরা গতদিন করছিলাম, ঠিক আছে, রিলেটিভ প্রনাউন। এই যে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন মানে হচ্ছে সাধারণত কি বুঝে বলছিলাম, সম্পর্ক প্রকাশ করে, সম্পর্ক প্রকাশ করবে। তাহলে সম্পর্ক প্রকাশ করে কাজটা করে রিলেটিভ প্রনাউন করে। আচ্ছা আমরা দেখুন আমরা গতদিন করছিলাম, যখন রাইট ফর্ম ভার্ব করছিলাম তখন আমরা লিখছিলাম কিনা, যেখানে একটা নাউন আছে, নাউন প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস ভার্ব, বলছিলাম যে রিলেটিভ প্রনাউন কি হবে তা নির্ভর করবে, অর্থাৎ না ওইখানে বলছিলাম যে রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন অনুযায়ী। সেখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করছিলাম বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছিলাম, কিন্তু আমরা ভার্ব নিয়ে কথা বলতাম। তাহলে লাইনটা বলছিলাম এরকম, রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্বটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের আগের নাউন বা প্রনাউনের উপর। ঠিক আছে, এখানে রাইট ফর্ম অফ ভার্ব ছিল, সেটা আমরা ভার্বকে জোর দিছি। এখন যেহেতু প্রনাউনের কাজ, সেটা আমাকে অবশ্যই প্রনাউনটা, তখন লাইনটা আমার জিনিস একই, শুধুমাত্র বলার ধরনটা চেঞ্জ হবে। বলার ধরনটা হবে এরকম যে কোন বাক্যে রিলেটিভ প্রনাউনটি কি হবে তা নির্ভর করবে তার আগের নাউন বা প্রনাউনের উপর। এখানে কিন্তু ভার্ব নিয়ে কোনো কাজ করবে না, কারণ রাইট ফর্ম অফ ভার্ব নেই, এটা হচ্ছে প্রনাউনের কাজ। সেম জিনিস, শুধু মানে বলার ধরনটা চেঞ্জ। কোন বাক্যে রিলেটিভ প্রনাউনটা কি হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রনাউনের ঠিক আগের নাউন প্রনাউনের উপর। এখানে একটা কথা মাথা লিখে রাখবেন, ঠিক আগের নাউন প্রনাউনের উপর। এখন কেন ঠিক নাউন প্রনাউনের উপর বললাম, কারণ এখানে আপনার যে দুপুরবেলা একজনকে বলছিলাম, ধরুন আমি সেই উদাহরণটা দিচ্ছি, দ্য রাইটার took a cabin, took a cabin। এখন এখানে আমরা হু বসাবো নাকি হুইচ বসাবো নাকি দ্যাট বসাবো, ঠিক আছে, belonged to the orphanage, to the orphanage। আচ্ছা তাহলে এখানে আমরা কি হু বসাবো না হুইচ বসাবো না দ্যাট বসাবো,
সেটা নির্ভর করবে কার উপর, তার ঠিক আগে নাম প্রণামের উপর। এখন নাম প্রণাম এখানে দেখেন, এখানে একটা নাউন আছে, দা রাইটার একটা নাউন আছে, আর একটা আছে দা কেবিন একটা নাউন আছে। তাহলে এখানে নাউন হচ্ছে কয়টা, দুইটা। এখন আমরা কোন নাউন অনুযায়ী বসাবো, যদি দা রাইটার অনুযায়ী যদি বসাই তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে হবে হু, ঠিক আছে। আর যদি আমরা এখানে কি বসাই, আমরা যদি এখানে যদি কেবিন অনুযায়ী বসাই তাহলে আমাদের বসাবো হু অথবা দ্যাট, যে কোনো একটা বসালেই হবে, বুঝতে পারছেন। কিন্তু আসলে আমাদের কোনটা বসবে, হু বসবে নাকি হু অথবা দ্যাট বসবে? তাহলে কি বলছি একটু আগে, রিলেটিভ প্রনাউনটা কি হবে তা নির্ভর করবে তার ঠিক আগের নাউন বা প্রনাউনের উপর। তাহলে দেখেন তো, রিলেটিভ প্রনাউন যেহেতু এখানে আছে, তাহলে রিলেটিভ প্রনাউনটা কি হবে তা নির্ভর করবে তার ঠিক নাউনের উপর। এখন ঠিক নাউন আছে তার আগের নাউনের উপর। এখন তার ঠিক আগের নাম কোনটা আছে, কেবিন হচ্ছে তার, অর্থাৎ কাছাকাছি নাউন হচ্ছে কি, কেবিন। রাইটার তো অনেক দূরে, ঠিক আছে। যেহেতু কাছাকাছি নাউন হচ্ছে কেবিন, আর কেবিন যেহেতু বস্তু, সেজন্য আমরা বসাবো হুইচ অথবা দ্যাট, ঠিক আছে। হু এখানে বসবে না, কারণ এখানে কি বুঝেছে, এখানে কিন্তু ব্যক্তি বুঝে বস্তু বুঝেছে, বুঝতে পারছেন। এই রিলেটিভ প্রনাউনের এই রুলসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রনাউনের জন্য, অন্তত রাইট ফর্ম অফ জন্য যেমন ইম্পর্টেন্ট, প্রনাউনের জন্য তেমন ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। আবার যদি বলি ইট ইজ আই হু am responsible, তাহলে দেখেন তো এখানে ইট ইজ আই, তাহলে এখানে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন, কেন, আই হচ্ছে এখানে পার্সন, অর্থাৎ আই হচ্ছে ব্যক্তিগত, সেটা আমরা এখানে কি বসাইছি, হু বসাইছি। এখন আমরা যে ভার্বে যেতে এখানে am কেন বসালাম, কারণ আই এর সাথে am বসে, ঠিক আছে। ওই যে কম্পিটিটিভ এক্সামে এগুলো একটা উদাহরণ মানে একটা রুল ছিল, একজন মানে আমাকে পাঠাইছিল ছবিটা, ওখানে লেখা আছে হু এর পরে কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এখন হু এর পরে ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু সরাসরি বলতে পারবে না, হু এর পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ভর করবে আপনার নাউন বা প্রনাউনের উপর, বুঝতে পারছেন। তাহলে হু এর উপর সরাসরি কিন্তু আমরা বলতে পারবো না হুটাকে সেটা সিঙ্গুলার হবে, বলা যাবে না। কারণ হু এর পরে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ভর করবে হচ্ছে নাউন বা প্রনাউনের উপর। নাউন প্রনাউন সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার, নাউন প্রনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা আমরা একসময় ভার্ব এগ্রিমেন্টে পড়ে আছি, বুঝতে পারছেন। তাহলে আমরা সেই রিলেটিভ প্রনাউন আমাদের গেল, আর কোনো ঝামেলা নেই। রিলেটিভ প্রনাউন এখন হচ্ছে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন এই যে রিফ্লেক্সিভ প্রনাউন, এই রিফ্লেক্সিভ প্রনাউন মানে কি বলছিলাম, সাধারণত বলছিলাম কর্তাকে জোর দেওয়ার জন্য, কর্তাকে জোর দেওয়ার জন্য, ঠিক আছে। কর্তাকে জোর দেওয়ার জন্য আমরা কি বসাই, রিফ্লেক্সিভ প্রনাউন আমরা বাক্যের মধ্যে বসাই। তাহলে এখন জোর দেওয়ার জন্য মানে কি, যেমন আমি যদি বলি আই ডু দিস ওয়ার্ক, তাহলে দেখেন তো, আমি যখন বললাম আই ডু দিস ওয়ার্ক, তখন বাক্যটার অর্থ কি দাঁড়ালো, আমি কাজটি করি, ঠিক না, আমি এই কাজটি করি বা আমি এই কাজ করি, ক্লিয়ার। আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজ করি, নর্মালি কিন্তু কোনো ধরনের জোর টোর নাই। কিন্তু যখন বললাম আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, তখন হবে কি, আমি নিজেই কাজটি করি, হচ্ছে কি, আমি নিজেই এই কাজ করি, বুঝতে পারছেন। তাহলে এখানে কি হলো, এখানে জোর দিয়েছে, মানে হচ্ছে কাজটা যে আমি নিজে করছি সেটা একটা জোর প্রদান করা হয়েছে মাইসেলফ দিয়ে। এখন মাইসেলফ বাক্যের অর্থাৎ সাবজেক্টের পরে বসতে পারে, আর বাক্যের শেষেও বসতে পারে, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি আই ডু দিস ওয়ার্ক মাইসেলফ, বুঝতে পারছেন, আই ডু দিস ওয়ার্ক মাইসেলফ, তখন কিন্তু সেম জিনিস হবে। কিন্তু কর্তা বা সাবজেক্টের পাশে বসালে সেটা কিন্তু অধিকতর জোর প্রদান করা যায়। যদি অধিক মানে কোন একটা কাজ আমি নিজেই করছি মানে একদম যদি জোর দিয়ে বলতে চান, তাহলে অবশ্যই সাবজেক্টের পর বসবে। আর যদি নর্মালি যদি একটু নর্মাল জোর পালন করতে হবে তাহলে বসানো কোথায়, বাক্যের শেষে, ঠিক আছে। এটা নিয়ে এখন ঝামেলা নাই। আর আপনার একটা কথা বলে রাখি এখানে, রিফ্লেক্সিভ, আর রিফ্লেক্সিভটা কি হবে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউনটা কি হবে সেটা নির্ভর করবে কিন্তু তার প্রনাউনের উপর, নাম প্রনাউনের উপর। কারণ আই এর জন্য আমরা বসাই কি, মাই সেলফ, এখানে কিন্তু আমি চাইলে কিন্তু ইউ সেলফ বসাতে পারবো না। আবার ইউ থাকলে আমরা বসাই কি, সিঙ্গুলার হলে ইউ সেলফ, প্লুরাল হলে ইউ সেলফ, ঠিক আছে, প্লুরাল হলে ইউ সেলফ বসাবো, ক্লিয়ার। তাহলে রিফ্লেক্সিভ নিয়ে আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে রিসিপ্রোকাল নিয়ে আমরা যদি বলি, এখন রিসিপ্রোকাল মানে কি বলছিলাম, পারস্পরিক কার্য সম্পর্ক,
কার্য সম্পর্ক। আচ্ছা বলুন তো, এমন কোন কাজ কি আছে যে কাজটা আমরা সাধারণত দুইজন ছাড়া করতে পারি না? অর্থাৎ আমাদেরকে দুইজন লাগবেই। সেটা হচ্ছে কি? ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা যদি আমি যদি ব্যাখ্যা করতে যাই, অর্থাৎ এই জিনিসটাতে কাজ করতে যাই, কয়জন লাগবে? আমাদের দুইজন লাগবে। কার নাম লিখবো আসলে? ধরুন কে, ধরেন আর লিখলাম। তাহলে এই যে এই পার্টটা হতে গেলে আমাদের কয়জন লাগবে? দুইজন লাগবে। এই দুইজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর তখন দুইজনের মধ্যে যখন আলাদা হয়ে যাবে, একজন একজন হয়ে যায়, তখন সাধারণত কি হয়ে যায়? সাধারণত একজন একজন আমরা চলে আসি। তাহলে যে কাজগুলো আমরা সাধারণত দুইজনের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে আমাদের করতে হয় বা পারস্পরিক ভাবে আমরা কাজ করতে হয়, সেটাতে রেসিপ্রোকাল করা হয়। আর রেসিপ্রোকাল মানে কি? যেমন আমরা বলছিলাম ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যদি হয়, ঠিক আছে, তাহলে এগুলো সাধারণত দুইজন, অর্থাৎ দুইজন বা দুইয়ের অধিক বোঝাবে। তাহলে কখন কি বসাবে? ইচ আদার বসবে হচ্ছে দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে হলে ইচ আদার, আর যদি দুইয়ের বেশি হয়, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। যেমন ধর আমরা যদি বলি দে লাভ ইচ আদার, তাহলে কয়জন তারা এখানে? তারা দুইজন আছে, তাহলে দুইজন যেহেতু আছে, ইচ আদার যেহেতু আছে, বুঝতে পারেন দে মানে দুইজন। ঠিক আছে, তারপর হচ্ছে দে ওয়ার্ক ওয়ান অ্যানাদার। তারা এখানে বুঝতে হবে যে ওয়ান অ্যানাদার যেহেতু আছে, তাহলে বুঝতে হবে এই দে মানে হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে যখনই আমরা এখানে দুইজনের মধ্যে বুঝাবো তখন হবে ইচ আদার, যখন দুইজনের অধিক হবে তখন হবে ওয়ান অ্যানাদার। আর নাই, তাহলে মোটামুটি প্রনাউনের কিন্তু প্রকারভেদগুলো কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা যে বিষয়টা আমরা এখন জানবো সেটা হচ্ছে প্রনাউনের থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রনাউন গুলা কখন কোন প্রনাউন বসবে বা কখন কোন জিনিসটা আমরা বসাতে হবে। আপনারা একটু দয়া করে আমি আপনাদেরকে আবার জিনিসটা দেখাই। আপনারা কিন্তু যদি না লিখে থাকেন বা না থাকে সামনে, তাহলে আপনারা একটু দ্রুত এই জিনিসটা একটু লিখে নেন। আচ্ছা, আমি জিনিসটা একটু দেখেন এখানে যে এই যে চার্ট যেটা বললাম আর কি, হ্যাঁ, এই চার্টটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু আপনারা যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এবং হচ্ছে পসেসিভ যেগুলো বলা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন, রিফ্লেক্সিভ যেগুলো বলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একটু কিন্তু মাথা রাখেন, কারণ এখানে কিন্তু এই যে এই প্রনাউনের চার্টটা কিন্তু আপনাদের কিন্তু লাগবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যদি দেখি আমাদের প্রথম রুলস লিখবেন এখন, মানে এখন হচ্ছে এতক্ষণ আমরা যা বললাম সেগুলো হচ্ছে জাস্ট প্রনাউনের প্রকারভেদগুলো পড়ছি, যে কোনটা কোন ধরনের প্রনাউন সেগুলো পড়ছি। এখন আমরা দেখবো যে প্রনাউনের নিয়মগুলো কি, অর্থাৎ কোন সময় আমরা কি কি প্রনাউন বসাবো। লিখেন, এক নাম্বার লিখবেন। এখন নিয়ম দিয়ে লিখবেন এক নাম্বার দিয়ে লিখবেন অর্থাৎ রুলস ওয়ান, রুল ওয়ান লিখবেন যে সাবজেক্ট পজিশনে, ঠিক আছে, সাবজেক্ট পজিশনে, ঠিক আছে, সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রনাউন হয়, সাবজেক্টিভ প্রনাউন হয়। তাহলে সাবজেক্ট পজিশনে কি হয়? সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রনাউন হয়। তাহলে সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রনাউন মানে হচ্ছে কি? যেমন আপনার যদি এভাবে থাকে আই অথবা আস, ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে কি দেম, ধরেন এভাবে অনেকগুলো আছে, আমি লিখলাম আর কি, ঠিক আছে, আই, এখানে আছে ইট, আই। এখন খেয়াল করেন তো, তার মানে এটা কি? এই জিনিসটা পুরোটা সাবজেক্ট পজিশন না? অর্থাৎ সাবজেক্ট, তো যেহেতু সাবজেক্ট পজিশনে বসবে তাহলে সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রনাউন হবে। তাহলে সাবজেক্ট পজিশনে বসলে সেটা নাম হচ্ছে কি? সাবজেক্টিভ প্রনাউন। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট পজিশনে বসলে সেটা নাম হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। তাহলে সাবজেক্টিভ প্রনাউন, তাহলে এখানে কি হবে? এখানে আস হচ্ছে আপনাদের অবজেক্টিভ প্রনাউন, দেম হচ্ছে কি তাও অবজেক্টিভ প্রনাউন। তাহলে এই দুটো আমাদের বাদ, কারণ হচ্ছে সাবজেক্ট পজিশন, আমাদের হবে কি আই, আই ইট রাইস, ইউ ইট রাইস, হি ইট রাইস, দে ইট রাইস, এগুলো হচ্ছে কি সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রনাউন বলবে। ক্লিয়ার? এখন দুই নাম্বার লিখবেন, তাহলে সাবজেক্ট পজিশনে যদি সাবজেক্টিভ প্রনাউন বসে তাহলে অবজেক্ট প্রনাউন কোথায় বসবে? অবজেক্ট প্রনাউন বসবে হচ্ছে অবজেক্টিভ পজিশনে, মানে অবজেক্ট পজিশনে অবজেক্টিভ প্রনাউন হয়। দুই নাম্বার দিয়ে লিখবেন, অবজেক্ট পজিশনে অবজেক্টিভ প্রনাউন হয়।
অবজেক্ট পজিশনে অবজেক্টিভ প্রনাউন হয়। এখন অবজেক্ট পজিশনে মানে কি, যেমন আমরা লিখলাম আই স হি অবলিক হিম, তাহলে আমাদের কোনটা হবে, তাহলে অবজেক্ট পজিশন যেহেতু, তাহলে আই স হিম, তাহলে এটা যে অবজেক্ট বের করে নিয়মটা আমরা তো দ্বিতীয় নাম্বার ক্লাসে করছিলাম যে ভার্বে যদি কি দ্বারা প্রশ্ন করে, ভার্বে যদি আমরা যদি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটার নাম হচ্ছে অবজেক্ট। এখন যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা, হুম দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো, যেমন আমরা কাকে দেখেছিলাম, তার মানে এটা অবশ্যই অবজেক্ট। আর যেহেতু এটা অবজেক্ট, তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বলবে, অবজেক্টিভ প্রনাউন বলবে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, আনসার হবে হিম। ক্লিয়ার? জাস্ট এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, সিম্পল প্রনাউন থেকে সিম্পল জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে 2 নাম্বার রুলস অফ দ্য সাবজেক্টিভ প্রনাউন আর অবজেক্টিভ প্রনাউন গেল। 3 নাম্বার দিয়ে লিখবেন gerund participle infinitive, gerund participle infinitive প্রিপজিশনের পরে কোন প্রনাউন হয়, প্রিপজিশনের পরে অবজেক্ট প্রনাউন হয়। এখানে অবজেক্ট প্রনাউন হয়। তাহলে কি বললাম, gerund participle infinitive, gerund participle infinitive, gerund participle infinitive আমরা হচ্ছে কি প্রিপজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। বুঝে গেছে? তাহলে কিভাবে হয়, জাস্ট একটা উদাহরণ লিখেন। ধরেন লেখা আছে আফটার লিভিং হার, লিভিং হার অবলিক শি, ঠিক আছে, আফটার লিভিং হার অবলিক শি I became very কি, হ্যাঁ আপনি হ্যাপি হতে পারেন, স্যাড হতে পারেন, তাহলে আমি খুশি হইলাম, I became very happy। তাহলে হচ্ছে কি আফটার লিভিং হার অবলিক শি, এখন হার বসবে না শি বসবে, তাহলে দেখেন তো প্রথমত হচ্ছে প্রিপজিশন আছে, প্রিপজিশনের কথা বাদ দেন, তাহলে প্রিপজিশন হবে আর যাই হোক, তো প্রিপজিশনের পরে কি বসে, আমরা আমার একটু রিপিট দেয় মানে হচ্ছে পিছন দিকে, প্রিপজিশনের পরে কি বসে, প্রিপজিশনের পরে যা বসে তার নাম হচ্ছে একটা নাউন হয়। আর যেহেতু নাউন বসে আইএনজি, তাহলে সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে জিরান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে জিরান্ডের পরে কি হয়, জিরান্ডের পরে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ প্রিপজিশন, এর পরে কি হয় প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে জিরান্ডের পরে কি হবে, অবজেক্ট ফর্ম হবে, তাহলে শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম। বুঝতে পারছেন? ক্লিয়ার? 4 নাম্বার লিখবেন লেট, লেট এর পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, লেট এর পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে লেটের পরে কি হয়, লেটের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। এখন লেটের পরে যে প্রনাউন অবজেক্ট ফর্ম হয়, যেমন আমরা সাধারণত লিখি কি, লেট হি অবলিক হিম প্লে ফুটবল, তাহলে লেট হি অর হিম প্লে ফুটবল, তাহলে এখানে কি হবে, তাহলে লেট এর পরে সাধারণত কি বলছে, লেটের পরে সাধারণত লেটের পরে প্রনাউনের কোন ফর্ম হয়, লেটের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে অবজেক্ট ফর্ম মানে হচ্ছে, তাহলে লেটের পরে এখানে কি হিম হবে, হি হবে না, কেন, কারণ লেটের পরে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? বুঝতে পারছেন? তারপর আসি 5 নাম্বার, 5 নাম্বার লিখে বি ভার্বের পর, কারণ বি ভার্ব বলতে কি, যেমন ধরেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরপর প্রনাউনের কোন ফর্ম হয়, প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয়, ঠিক আছে। তাহলে বি ভার্বের পরে কি হয়, প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। এখন বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় যেহেতু লিখলাম, তাহলে আমরা ওই যে একটা উদাহরণ দিলাম মনে আছে, ইট ইজ আই নাকি মি হবে, ঠিক আছে,
নাকি মাই হবে, নাকি মাইসেলফ হবে? ইট ইজ আই, মি, মাই, মাইসেলফ। ঠিক আছে, হু এম রেসপন্সিবল, হু এম রেসপন্সিবল। তাহলে এখানে দেখেন তো, ইট ইজ আই, মি, মাই, মাইসেলফ, হু। তাহলে কি বলছি এখানে বি ভার্বের পরে, তাহলে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ আর ওয়াজ আর, এগুলোর পরে বি ভার্বের পরে কি হয়, প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শুধুমাত্র আই, বাকি সব কিন্তু নাই। এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এটা হচ্ছে পজিটিভ রিলেটিভ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। সো বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ক্লিয়ার? তাহলে বি ভার্বের পরে যদি প্রনাউনে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে মূল ভার্বের পরে কি বসবে? কারণ বি ভার্ব তো একটা অক্সিলারি ভার্ব। তাহলে বি ভার্ব যদি বি ভার্বের পরে যদি সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে মূল ভার্বের পরে কি হবে? সেটা 6 নম্বরে লিখবেন। লিখবেন মূল ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব এর পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, অবজেক্ট ফর্ম হয়। তাহলে মূল বি ভার্বের পরে যদি প্রনাউনের যদি সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে মূল ভার্বের পরে বা ট্রানজিটিভ ভার্বের পরে কি হবে? ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যেমন ধরেন আই স হিম দেখছিলাম, তাহলে আই স হিম কেন বলছিলাম? কারণ এখানে হচ্ছে কি অবজেক্ট। তাহলে কার ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে আমরা আবার একটু রিপিট করতেছি, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সেই ভার্ব যেটার পর অবশ্যই একটা অবজেক্ট থাকবে। তাহলে যে ভার্বের পরে সরাসরি একটা অবজেক্ট থাকে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে ট্রানজিটিভ ভার্বের উপর অবশ্যই কি হবে? প্রনাউন অবজেক্ট ফর্ম হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তারপর লিখেন 7 নাম্বার। 7 নাম্বার লিখবেন হচ্ছে 7 নাম্বার লিখেন ইনফিনিটিভ। ইনফিনিটিভের আগে, ইনফিনিটিভের আগে কোন ফর্ম হয়? প্রনাউনের, প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে ইনফিনিটিভের আগে, ইনফিনিটিভের আগে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। ঠিক আছে, আমরা একটু আগে দেখছিলাম ইনফিনিটিভের পরে প্রনাউন অবজেক্ট ফর্ম হয়, সেভাবে ইনফিনিটিভের আগেও কি হতে পারে? অবজেক্ট ফর্ম হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে লিখেন আই advised he oblique him oblique his, ঠিক আছে, is to tell the truth। আসলে গ্রামারের আসলে কোনো মানে দরকার ছিল না, তারা আসলে মানে করছে আর কি, মানে গ্রামার লিখে ফেলছে। ইনফিনিটিভের আগে কি হয়? প্রনাউন অবজেক্ট ফর্ম হয়। তাহলে ইনফিনিটিভের আগে প্রনাউন অবজেক্ট ফর্ম হয়, এটা না মাথায় না লিখলেও আপনার চলবে। কেন? দেখেন তো অ্যাডভাইস শব্দটা কি? অ্যাডভাইস শব্দটা অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব। কেন? তারপর অবশ্যই আমাকে একটা অবজেক্ট লিখতে হবে। তাহলে আই অ্যাডভাইস, কাকে অ্যাডভাইস করেছিলাম? তাকে করেছিলাম। তাহলে যেহেতু আমার এগুলোর পর একটা অবজেক্ট আসবেই, এটা যদি ট্রানজিটিভ ভার্ব, একটা যেটা করছিলাম ট্রানজিটিভ ভার্বের প্রনাউনে কি হয়? অবজেক্ট ফর্ম হয়। তাহলে লিখলে ইনফিনিটিভ আমার মাথা না লিখলেও চলে। ঠিক আছে, কিন্তু রুলস সব দিক দিয়ে আপনার মাথা রাখতে হবে বা বুঝতে হবে, এই কারণে কারণ কোন দিক থেকে কোন দিকে আপনার একদিকে মিলাতে পারলে তো আগে মিলাতে পারে, সেজন্য কোনোটা যদি মিস না হয়। সেজন্য আমি এটা আলাদা করে লিখে না, আমি একসাথে বলে দিতে পারতাম। এটা আলাদা করে লেখার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেক সময় এই জিনিসটা প্রান্তিক ভাবে করে যে প্রমাণ অবজেক্ট ফর্ম হয় সেটা বুঝবে না, সেটা আপনার কাছে কঠিনটাই মনে থাকবে যে ইনগ্রেডিয়েন্ট আগে কি হয় প্রমাণ অবজেক্ট ফর্ম হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো ইনগ্রেডিয়েন্ট মাথা রাখতে পারেন অথবা প্রান্তিক ভাবে করে প্রমাণ অবজেক্ট ফর্ম হয়। ক্লিয়ার? তারই পরে আসেন এবার আমরা একটু আগে দেখছিলাম কি কি জিরান্ড এবং কি জিরান্ড ইনফিনিটিভ, তারপর হচ্ছে যে প্রিপোজিশন, এগুলো পরে প্রনাউন অবজেক্ট ফর্ম হয়। ঠিক আছে, এখন সেই জিরান্ডের আগে কি বলবি এখন? তাহলে একটা কথা দেখলাম জিরান্ডের পরে কি হয়? প্রনাউন অবজেক্ট ফর্ম হয়, যে আফটার লিভিং, লিভিং হার লিখছিলাম। ঠিক আছে, এখন 8 নাম্বার দিয়ে লিখবেন জিরান্ডের আগে। তাহলে সেই জিরান্ডের আগে কি বসে? জিরান্ডের আগে প্রনাউনের, প্রনাউনের কোন ফর্ম? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? যেটা সাধারণত মালিকানা বোঝাবে, অর্থাৎ মালিকানা বা অধিকার বোঝাবে।
এই ধরনের যদি কোনো প্রনাউন যদি বসাতে সেটা হচ্ছে পজিটিভ যেন পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে, যেহেতু অ্যাডজেক্টিভ অবশ্যই কোনো একটা নাউনের আগে বসবে। ঠিক আছে, তাহলে এখানে বলছি জিরান্ডের আগে, তাহলে জিরান্ড এক প্রকারের নাউনই, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি লিখি আই ইনসিস্টেড অন, আই ইনসিস্টেড অন, ধরেন এখানে আছে হিম অবলিক হি গোয়িং, I insisted on him oblique he oblique হবে his, his going। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বসাবো এখানে, আবার খেয়াল করেন তো জিনিসটা, মানে প্যাঁচটা কোন জায়গায়, আচ্ছা আমরা প্যাঁচটা পরে বলতেছি, এই জায়গায় দেখি এটা কি বলছি, জিরান্ডের আগে কি হয়, প্রনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে বলেন তো এই সেন্টেন্সের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? তাহলে এটা যদি জিরান্ড হয়, এখন এটা যদি জিরান্ড হয় মানে নাউন হয় অথবা যদি জিরান্ড হয়, ঠিক আছে, তাহলে আমাকে ওটা একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন একটা অ্যাডজেক্টিভ বসে আমাদের এই রুলস পজিটিভ, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা, এটা তো অবজেক্ট ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আনসার হবে এটা, ক্লিয়ার? এখন আপনি তো এই পাশে কি হিসাব করছেন, ঠিক আপনার কাছে কি এসে কি আনসার পাচ্ছেন আপনি, কারণ এই রুলটা আপনার মাথায় আছে। এই রুলসটা যেহেতু আপনার মাথায় আছে যে জিরান্ডের আগে প্রনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, আপনার মাথায় আছে, তাহলে আপনি জিরান্ড দেখছেন, বার প্লাস আইনজি দেখছেন, জিরান্ড হয়েছে, তার আগে আপনি পজিটিভ অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছেন চোখ বন্ধ করে। কিন্তু কোনো ব্যক্তি যদি এখন যদি এভাবে করে, কোনো ব্যক্তি যদি চিন্তা করে এভাবে প্রিপজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, টুইস্ট গুলা কোন জায়গায় হয়, বা আপনার টুইস্ট না, আপনাদের ভুলটা কোন জায়গায় হয় দেখেন। কারণ কোন ব্যক্তি যদি এই রুলস জানে না, তিনি বলছেন কি, তিনি প্রথমে হচ্ছে প্রিপজিশনের পরে প্রনাউন অবজেক্ট ফর্ম হয়, তিনি কি দাঁড়াবেন এখন, আই ইনসিস্টেড অন হিম গোয়িং, বুঝতে পারছেন? তখন তিনি দাঁড়াবেন কিন্তু হিম, কিন্তু যে 8 নাম্বার রুলসটা জানবে সে লিখবে কিন্তু হিজ, আর যে ওই রুলসটা জানবে প্রিপজিশনের পরে প্রনাউন অবজেক্ট ফর্ম হয় সেটা দাঁড়াবে হিম। তাহলে দুইজনেরটা কি ভুল না দুইজনেরটাই শুদ্ধ? ঠিক আছে, সেজন্য দুই পক্ষ যাতে মনে রাখতে পারে সেজন্য একটা জিনিস মাথায় লিখে রাখেন, যেভাবে প্রিপজিশন প্লাস একটা গ্যাপ দিবেন, প্লাস এখানে জিরান দিবেন, ঠিক আছে? কারণ দুই পক্ষই তো মাথায় রাখবে, কারণ এই পাশ থেকে লজিক শুদ্ধ, আবার আপনার এদিক দিয়ে লজিক শুদ্ধ, কিন্তু এখানে দুটাই আছে, তখন আপনি কি বলছেন, তখন আপনি মাথায় রাখবেন প্রিপজিশন এবং জিরানের মধ্যে যদি মাঝখানে যদি থাকে সেখানে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, অন্য কোনো ফর্ম বসবে না, বুঝতে পারছেন? এটা যেটা বললাম আপনার ভুল কোন জায়গায় হয়, প্রিপজিশনের পরে প্রনাউন অবজেক্ট ফর্মটা লিখে দিবেন, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো জাস্ট যেভাবে আমি বুঝাচ্ছি বা যেভাবে আমি বলতেছি বা যে জায়গায় আপনাদেরকে কিন্তু একটু ওয়ার্নিং দিচ্ছি, সেই জিনিসগুলো আপনারা কি করবেন, লেখার সময় আপনারা সেগুলো কিন্তু মার্কিং করে বা অবশ্যই অবশ্যই অন্য কাজে ইউজ করবেন, ক্লিয়ার? আর যদি মনে না থাকে কি বলছি, ভিডিও তো আপনারা দেখতে পাবেন পরে, যেভাবে লিখবেন, পরে গিয়ে নোট লিখবেন, নোট লিখে বলবেন যে এই জায়গায় এই কারণে এই জিনিসটা হয় বা এই জায়গায় ভুল হওয়ার সময় আপনারা বলে লিখবেন। কোন বাক্যে তিনটি পার্সন একসাথে বসলে এই রুলসটা আপনারা এক্সট্রা মার্ক দিয়ে রাখবেন, কেন এই রুলসটা কিন্তু আপনাদের কিন্তু অনেক সময় দেখবেন আপনারা কারেকশনে কিন্তু পাবেন এই রুলসটা, বা এখানেও প্রনাউনের ক্ষেত্রে পাবেন। তাহলে কোনো বাক্যে তিনটি পার্সন একসাথে বসলে যদি হয়, একসাথে যদি বসে, তাহলে সেক্ষেত্রে লিখবেন এরকম যে নর্মাল 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 বাক্যে, নর্মাল বাক্যে কি হয়, নর্মাল বাক্যে যেটা করবেন, নর্মাল বাক্যে আপনারা লিখবেন হচ্ছে কত জানি 231 ফরম্যাট, অর্থাৎ 231 মানে হচ্ছে এরকম ইউ ই এন্ড আই, ইউ ই এন্ড আই, অর্থাৎ নর্মাল বাক্য হচ্ছে 231 ফরম্যাট, ঠিক আছে? আর যদি দোষ স্বীকার করা যায়, অর্থাৎ দোষ স্বীকার করলে দেখেন ভালো কোর্স থেকে মানে ভালো কোনো একটা কাজ করছে থেকে তারা করছে, আমার কোনো না, আমি তখন ভ্যালু হচ্ছে লাস্টে, কিন্তু দোষ কোর্স থেকে দোষ করলে সবার আগে দোষটা আমার উপরেই করবে, ঠিক কিনা? ঠিক আছে, দোষ করলে দোষটা আমার উপরে সবার আগে করবে, কিন্তু দোষ যেহেতু করতে তাহলে সেখানে হবে কি 123 ফরম্যাট। 123 ফরম্যাট মানে কি, আই ইউ এন্ড
হি। বুঝতে পারছেন? তাহলে নর্মাল বাক্য হচ্ছে 231 আর যদি দোষ স্বীকার করে সেটা হচ্ছে 123। ক্লিয়ার? যেমন ধরেন ইউ, হি অ্যান্ড আই। ইউ, হি অ্যান্ড আই, তাহলে এটা কি, এটা মানে কি? অর্থাৎ আমি, তুমি, ও, সে, বা তুমি সে ও আমি, যা হোক, আমরা সাধারণত বলি কি আমরা, অর্থাৎ যেটা ওই দ্বন্দ্ব সমাস আমরা করছি, যে ইউ, হি অ্যান্ড আই তিনটা মিলে হচ্ছে আমরা। তাহলে আমরা ক্ষেত্রে হচ্ছে উই। উই বললে যে কথা, ইউ, হি অ্যান্ড আই বললে কেন? কারণ এটা তো গ্রামার রুলস ভাবে লিখতে, তাহলে উই লিখলে হতো। তাহলে যেহেতু এটা উই প্লুরাল, সেটা আমরা কি বোঝাতে পারি? আর। তাহলে উই আর গোয়িং টু ওপেন আ বিজনেস। উই আর গোয়িং টু ওপেন আ বিজনেস। বুঝতে পারছেন? তাহলে উই আর গোয়িং টু ওপেন আ বিজনেস। তাহলে ইউ, হি অ্যান্ড আই, যেটা নর্মাল, এখানে কোনো কিছু কোনো ধরনের ঝামেলা নেই। ঠিক আছে? এখন যদি দোষ স্বীকার করি, মানে কোনো দোষের যদি বাক্য যদি করি, তাহলে কি করতে হবে? আমাদেরকে 123 ফরম্যাটে বসে। এখন 123 ফরম্যাট কিরকম? যেমন ধরেন আই, দোষ যেহেতু করতে আমাকে আগে আনতে হবে। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। কারণ দেখেন তাহলে এখানে কি বুঝাচ্ছে? এখানে দোষী বুঝাইছে। কারণ হচ্ছে কি আমরা দোষী। তাহলে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। ক্লিয়ার? তাহলে 123 আর 238 এই ফরম্যাট গুলো কিন্তু ভুলবেন না। কেন? এগুলো কিন্তু আপনার কিন্তু কোথায় আসে? এই জিনিসগুলো কিন্তু আপনার মানে গ্যাপ প্রণাম আকারে আসবে, প্লাস হচ্ছে আপনারা কোথায় পাবেন? আপনারা কিন্তু কারেকশনও পাবেন। সেই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না দয়া করে। বুঝতে পারছেন? আরেকটা লিখে কত নম্বর গেল জানি? 10 নম্বর না আগে লিখবেন পার্টস অফ দ্য বডি। পার্টস অফ দ্য বডি এর পূর্বে, পার্টস অফ দ্য বডি এর পূর্বে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? তাহলে পার্টস অফ দ্য বডি বলতে কি? আমাদের কি, আমাদের মানে যন্ত্রাংশগুলো আর কি। ঠিক আছে? আমাদের যন্ত্রাংশগুলোর আগে কি বসাবো আমরা সেখানে অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন যন্ত্রাংশগুলো মানে কি? যেমন ধর আমি যদি লিখি হি হার্ট ড্যাশ লেগ। এখন হি হার্ট ড্যাশ লেগ, তাহলে সে আঘাত করেছিল কার পায়ে? তার পায়ে। তাহলে আমরা যদি লিখি হিজ লেগ, ইউ লেগ, তারপর হচ্ছে কি মাই লেগ, অর্থাৎ যা লিখেন পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন কার পায়ে কে মারছে সেটা যদি বুঝতে হয়, তাহলে পার্টস অফ দ্য বডির আগে কি বলবে? অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। ঠিক আছে? দেন আর হচ্ছে অ্যাজ। এরপরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। এই জিনিসটা যদি পরীক্ষায় আসে, আমি আপনাকে গ্যারান্টি দিব, আপনি এমনও ব্যক্তি পাবেন যারা এই রুলসটা ভুল করবে। সিম্পল রুলস ভুল করবে। সাবজেক্টিভ প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। এখন কেন ভুল করবে এই জিনিসটা আমি একটু করে বলি। যেমন আমরা বলি না হি ইজ টলার দেন, আমরা কি বলতে অভ্যস্ত? আমরা বলতে অভ্যস্ত হচ্ছে মি। কিন্তু রুলস অনুযায়ী বলতেছে কি দেন এবং এজ এর পরে কি করতে হয়? প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম করতে হয়। তার মানে আমরা বসাবো কি? রুলস অনুযায়ী বসাবো আই। এখন তাহলে কোনটা শুদ্ধ কোনটা ভুল? তাহলে কোনটা শুদ্ধ কোনটা ভুল? তাহলে সেখানে কোনটা শুদ্ধ কোনটা ভুল সেটা যদি করতে যাই, তাহলে যেহেতু এখানে দেন আছে, তাহলে আমরা রুলস অনুযায়ী বলবো এখানে এটা শুদ্ধ। এখন বললো তো হলে না, বুঝাতে দিতে হবে। তাহলে সেই বোঝানোর কাজটা করতেছি, আসলে দুটাই শুদ্ধ। এখন তাহলে বলেন যে দুটোই যদি শুদ্ধ হয়, তাহলে বাকিরা ভুল কেন? বাকিরা যদি ভুল করে সেটা বলেন কেন? ঠিক আছে? তাহলে দুটোই যদি শুদ্ধ হয়, তাহলে ভুল হয় কেন বললেন? কারণ ভুল হয় এই জন্য, কারণ আপনি পরীক্ষাটা কিন্তু দিবেন কি রিটেন বা এমসিকিউ হোক বা লিখিত হোক, আপনি অবশ্যই সেটা লিখে দিবেন। আপনি কিন্তু মুখে বলবেন না। তাহলে মাথা রাখবেন, যদি স্পোকেনে হয়, স্পোকেনের সময় আপনি টলার দেন মি বললে কোনো প্রবলেম হয় না। কিন্তু রিটেনে আপনাকে অবশ্যই কি করতে হবে? টলার দেন আই লিখতেই হবে। কখনো মি লিখে যাবেন রিটেনে। তাহলে আপনি যেহেতু রিটেন পরীক্ষা দিবেন বা আপনি যেহেতু এমসিকিউ পরীক্ষা দিবেন, সেটা থাকলে এক ধরনের লিখিত। তাহলে অবশ্যই আপনাকে কি লিখতে হবে? দেন আই লিখতে। বলার সময় আপনি বলেন হি ইজ টলার দেন মি, হি ইজ স্ট্রঙ্গার দেন মি, যাই বলেন সমস্যা নেই, কিন্তু লেখার সময় আপনাকে অবশ্যই আই লিখতে হবে।
তো যেহেতু লেখার সময় আপনাকে এটা লিখতেই হবে, বলার সময় এটা বলতে হবে, তাহলে এটা আপাতত মানানকে ফেলে দেন, লিখবেন কি দেন এবং অ্যাজ এর পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু ভুল হয় সাধারণত। কথা নাম্বার 12 নম্বর, ছোট শিশুর ক্ষেত্রে আমি ওই যে মেবি সাবজেক্ট যখন করাচ্ছিলাম, সাবজেক্ট করার সময় আমরা দেখবেন, আপনারা খাতা যারা লিখছেন তারা অবশ্যই একটু খুলে দেখতে পারেন যে সাবজেক্ট লেখার সময় আমরা সেখানে লিখলাম ইন্ট্রোডাক্টরি ইট, সেখানে একটা জিনিস বলছিলাম ইতর প্রাণী, ছোট শিশু, বস্তু ইত্যাদি বুঝালে ইট বসে বলছিলাম। তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে মার্ক করতে বলছিলাম যে ছোট শিশু, কারণ আমি বলছিলাম যে ছোট শিশু দিয়ে কিন্তু আমি কিন্তু পড়ানোর ক্লাসে কিন্তু আমরা ছোট শিশু দিয়ে কিন্তু একটা জিনিস করবো যেটা সাধারণত ভুল করে। তাহলে ছোট শিশুর ক্ষেত্রে প্রনাউন কি বসবে? ছোট শিশুর ক্ষেত্রে প্রনাউন বসে হচ্ছে কি? প্রনাউন বসে হচ্ছে ইট। মাথায় রাখবেন, এইটা কিন্তু মাথায় রাখবেন, কারণ ছোট শিশুর ক্ষেত্রে আমরা সাধারণত ছোট শিশুকে আমরা কি করে ফেলি, আমরা হি সি ইত্যাদি দিয়ে বসাই ফেলি, কিন্তু ছোট শিশু তো কোনো জেন্ডার নেই। ঠিক আছে, তার জেন্ডারে বলতে শিশুর তো কোনো জেন্ডার নেই, শিশু মানে ছেলেও না মেয়েও না, উভয়কে বোঝাই। তাহলে সেক্ষেত্রে যেহেতু উভয়কে বোঝায়, উভয় লিঙ্গ, তাহলে আমরা সেখানে কি বসাবো? আমরা সেখানে হিট বসাবো। ছেলেও আলাদা হি বলা যাবে না, আবার কি সিও বলা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? উভয় লিঙ্গ যেহেতু, সেখানে আমরা কি বসাবো? সেটার নাম আমরা বসাবো ইট। ঠিক আছে, আমরা বসাবো ইট। এই জায়গাটা কিন্তু ভুল করে অনেকে, বুঝতে পারছেন? এই জায়গাটা যেহেতু ভুল না হয় সেজন্য লিখে রাখেন যে ছোট শিশুর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইট বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসেন আরেকটা জিনিস। দেখেন 13 নম্বর, আর দুইটা আছে, দুইটা লিখে নি, 13 আর 14 করা বসে। 13 নম্বর লিখেন এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান। অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলো তো আমরা দেখছি যে সাবজেক্ট আকারে বসতে পারে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এগুলোর পরে যদি কোনো একটা যদি প্রনাউন যদি বসাতে হয়, তাহলে সেটা কোন ধরনের প্রনাউন বসাবো? ঠিক আছে, এখন সাধারণত মাথায় রাখবেন এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান এই শব্দগুলো লিখে রাখবেন, এভাবে লিখে রাখবেন এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান। এদের পরে কনটেক্সট অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী কি বসে? অনুযায়ী হিজ অবলিক হার বসে। তাহলে কনটেক্সট অনুযায়ী কি বসে? হিজ অবলিক হার বসে। এখন কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হচ্ছে এই এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান যদি কাকে বোঝাই? যদি কোনো যদি মানে ম্যাসকুলিন বোঝাই, তাহলে সেখানে বসাবেন হিজ। আর যদি ফেমিনিন বোঝাই, সেখানে বসাবেন কি? হার। ম্যাসকুলিন বললে হিজ, আর ফেমিনিন বললে হার। এখন যদি বলতে পারেন, যদি কোনোটাই যদি না বুঝি, যে আসলে ছেলেকে বুঝেছে না মেয়েকে বুঝেছে, যদি নাই বুঝি, তাহলে আমরা কি করবো? তখন জোরদার মূল বিস্তার, তার মানে হচ্ছে কি হিজ বসাবেন। যদি কিছুই না বুঝেন, যদি স্পেসিফিক ভাবে বলে দেয়, তাহলে লিখবেন কি হিজ অথবা হাত, যাকে বোঝাচ্ছে। আর যদি কিছুই না বুঝেন, তাহলে লিখবেন হিজ। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছুই বোঝাবে না, সেখানে হিজেই মাথা রাখতে পারেন। আমরা উদাহরণ দেখি, উদাহরণটা কি লিখতে পারেন? তাহলে লিখেন I will help, I will help, ঠিক আছে, I will help anyone, anyone according to, according to, I will help anyone according to his oblique her need. এখন বলেন তো, I will help anyone according to his or her need. এখন এই এনিওয়ানটা ছেলেকে বোঝাচ্ছে না, মানে পুরুষ বোঝাচ্ছে না, মহিলা বোঝাচ্ছে। এখন বোঝার কোনো বই আছে? আপনি পুরুষকে হেল্প করলে হিজ বসাবেন, মহিলাকে হেল্প করলে হার বসাবেন। আর যে কিছুই যেহেতু বোঝাচ্ছে না, সেখানে আমরা কি বসাবো? হিজ বসাবো বলছিলাম। I will help anyone according to his or her need, সেখানে হবে কি হিজ লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর বেশিরভাগ ক্ষেত্রে বললাম তো এই শব্দগুলো দিয়ে আমার ছেলে মেয়ে কোনোটাই বুঝায় না,
ঠিক আছে, না কি বসাবেন, ইজ বসাবেন। ঠিক আছে, প্রনাউন হিসেবে হু এবং একটা হেডিং দিবেন আর কি, 14 নম্বর লিখে লিখবেন হু এবং হুমের ব্যবহার। হুমের ব্যবহার, তাহলে প্রনাউন হিসেবে কি বসাবেন, প্রনাউন হিসেবে হু এবং হুমের ব্যবহার করবো আমরা। ঠিক আছে, তাহলে হু এবং হুমের ব্যবহার যদি করি তাহলে আপনারা লিখে নেন, জাস্ট 3টা শব্দ লিখলে হবে। সেটা হচ্ছে হু প্লাস ভার্ব, হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে হু প্লাস ভার্ব, হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই জিনিসটা মাথায় রেখে নেবেন, মাথায় রাখতে পারেন যে ভার্বের আগে হু বসে, সাবজেক্ট প্লাস ভার্ব হলে সেখানে হুম বসবে। ভার্বের আগে কি বসে, ভার্বের আগে যদি গ্যাপ থাকে সেখানে বসাবেন হু, আর ভার্বের অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের আগে যদি গ্যাপ থাকে, অর্থাৎ সাবজেক্ট গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে সেখানে হবে হুম, আর গ্যাপের পরে ভার্ব থাকলে সেটা হবে হু। ঠিক আছে, দেখেন tell this dash, tell this dash is confident, tell this dash is confident। দেখ, tell this যেহেতু বললাম তাহলে এখানে গ্যাপ আর গ্যাপের পরে কি আছে, ভার্ব আছে, তাহলে যেহেতু ভার্ব আছে গ্যাপের পরে কি বসাবো, হু বসাবো। বুঝতে পারছেন? তারপর দেখেন আমরা যখন যদি সেম সেন্টেন্সে লিখলাম এরকম tell this dash you find confident, তাহলে এখন দেখেন তো, এখন এখানে খেয়াল করেন এখানে কিন্তু ইউ ফাইন্ড কনফিডেন্ট পুরো একটা কিন্তু ক্লজ বসে, বা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে তাহলে কি বসাবো, আমরা হুম বসাবো। এতটুকু ক্লিয়ার? তাহলে হু এর ক্ষেত্রে বসাবো কি, হু এর ক্ষেত্রে বসাবো আমরা অর্থাৎ গ্যাপের পরে ভার্ব থাকবে সেখানে বসাবো হু, আর গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে সেখানে বসাবো হুম। ক্লিয়ার? এখানে একটা নোট দিয়ে রাখেন, নোট লিখবেন, মানে এই রুলস এর নিচে একটা নোট লিখবেন, নোট লিখে লিখবেন, যদি কোনো ক্লজে দুটি প্রিন্সিপাল ভার্ব থাকে, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব লিখে দেখে লিখতে পারেন ভিন্ন জাতীয় থাকে, তাহলে হুম না বসে হু বসে, কি বসে, হু বসে। আচ্ছা, যদি কোনো ক্লজে দুটি প্রিন্সিপাল ভার্ব যদি অর্থাৎ ভার্বটা হয়তো ভিন্ন জাতি যদি হয় তাহলে থাকে, তাহলে কি বসবে, হুম না বসে হু বসবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে আসি, সেই উদাহরণটা হচ্ছে এরকম যে she is the girl, অবশ্যই she যেহেতু she বসালাম অবশ্যই গার্ল হবে, তাহলে she is the girl dash I think, তাহলে আমি কি মনে করলাম, I think is আর জন্য না আমার জন্য, আসলে সেটা হচ্ছে কি waiting for me, তাহলে দেখেন তো she is the girl অথবা she is the girl, তাহলে দেখেন তো I think এখানে একটা ভার্ব পাইছি, আবার is waiting আর একটা ভার্ব পাইছি, তাহলে এখানে তো ভিন্ন জাতি হয়েছে কিনা, এখন ভিন্ন জাতি মানে কি I think is waiting for me, তাহলে দুটোই কিন্তু কি আছে, দুটোই কিন্তু প্রিন্সিপাল ভার্ব আছে। এখানে আসলে দুটো প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে এখানে আসলে কি ছিল, এখানে আসলে আপনার সেন্টেন্সের মধ্যে এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই she is the girl dash is waiting for me, তাহলে হচ্ছে কি আমরা বলতাম না she is the girl who is waiting for me, আমরা এটা বলতাম না। অর্থাৎ এই পার্ট যেমন I think এই শব্দগুলো যদি থাকে, অর্থাৎ বিশেষ করে I think শব্দটা থাকে বা I considered, ঠিক আছে, এই জাতীয় পার্ট অর্থাৎ এই ক্লজটা এই পার্টটা আমরা বাদ দিলে কিন্তু বাক্যটা কিন্তু কমপ্লিট হয়। সেই সকল ক্ষেত্রে আমরা এখানে বসাবো হু, হুম না বসে। ঠিক আছে, যদি বা কি আছে গ্যাপের পরে সাবজেক্ট আছে আর কি আছে ভার্ব আছে, কিন্তু দেখবেন এখানে আমরা একটা যেটা করছিলাম এখানে লিখি তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে।
আমরা একটু আগে লিখছিলাম কি টেল দিস ড্যাশ ইউ ফাইন্ড কনফিডেন্ট বুঝছিলাম না। খেয়াল করেন তো এখানে কিন্তু সাবজেক্ট আছে ভার্ব আছে একটা কিন্তু আর কোনো কিছু নেই, তাহলে সেখানে আমরা কি বলছিলাম আমরা এখানে হোম বসাইছিলাম। কিন্তু এই জায়গায় দেখেন তো আই থিঙ্ক একটা আছে পরে আবার একটা ভার্ব আছে, তাহলে দুটো বার পাশাপাশি দুটো বার চলে আসছে পরে গ্যাপের পরে, সেক্ষেত্রে আমরা হোম বসাবেন। এটা একভাবে মনে রাখতে পারেন। আবার মনে রাখতে পারেন হচ্ছে কি যে এই পার্টটা বাদ দিলে আমার বাক্যটা কিন্তু কমপ্লিট হয়। শি ইজ দ্য গার্ল হু ইজ ওয়েটিং ফর মি। অর্থাৎ এই পার্টটা বাদ দিলেও কিন্তু আমার বাক্যে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু এই পার্টটা বাদ দিলে কিন্তু আমার বাক্য কিছুই হয় না। টেল দিস হোম কনফিডেন্ট হবে না, ঠিক আছে? তখন আপনারা যেভাবে মনে রাখতে পারেন এখানে 1.1 ইউ জি অথবা ইউ, ঠিক আছে? 1/1 তাহলে কোনো বাক্যে যদি 1 থাকে তাহলে তার পরবর্তী প্রাণ হিসেবে আমরা 1 বা 1 বসাবো, যেটা প্রয়োজন হয়। কোনো বাক্যে যদি শুরু যদি ইউ থাকে তাহলে পরবর্তীতে আমরা ইউ এবং ইউর বসাবো। কখনো ইউ থাকলে সেখানে আমরা প্রনাউন যদি একই ব্যক্তিকে যদি বোঝাই সেখানে আমরা কি বসাবো, সেখানে আমরা প্রনাউন গুলোকে একই রাখবো। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এখানেও দেখেন তাহলে 1, তাহলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে 1 শুড ডু, আমরা বাক্য আমাদেরকে কি বলে দিই 1 শুড ডু দিবে ইউর ডিউটি, ঠিক আছে? এটা আমি অপশন দিয়ে করাচ্ছি, মানে সেন্টেন্সে ইউ শুড ডু 1 ডিউটি। 3 নাম্বার you should do his duty। 3 number 1 should do 1 duty। এখানে আমাদের আনসার হবে কোনটা? তাহলে 1 থাকলে আমরা কি বসাতে বলছি 1 বসাতে বলছি, ইউ থাকলে ইউ বসাবো। তাহলে 1 আছে এখানে ইউ আছে তাহলে এটা বাদ, ইউ আছে তাহলে এখানে 1 আছে এটাও বাদ, ইউ আছে কিন্তু এখানে হিজ আছে এটাও বাদ, 1 আছে কিন্তু এখানে 1 আছে তাহলে এটাই হচ্ছে আনসার। এখানে হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে এই যেটা হচ্ছে সর্বশেষ রুল, তো 15 নাম্বার রুলস। তো এখানে কিন্তু প্রনাউন অর্থাৎ প্রনাউন কোন জায়গায় কোন প্রনাউন কিন্তু রুলস কিন্তু এখানে শেষ, ঠিক আছে? আপনারা দেখবেন আপনাদের টপিকের মধ্যে আরো একটা কিন্তু টপিক আছে, সেটা হচ্ছে প্রনাউনেরই অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন। অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন এটা কিন্তু খুব জটিল কিছু না, সিম্পল জিনিস। অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, এটা বুঝলে কাজ শেষ। অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন অর্থাৎ প্রনাউনের পূর্ববর্তী, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী নামকে বোঝাবে। তার মানে প্রনাউনটা কি হবে তা নির্ভর করবে তার পূর্ববর্তী নাউনের উপর। কারণ পূর্ববর্তী নাউন কি, যেমন আমরা যদি লিখলাম করিম is 24, ঠিক আছে? 24 years old, 24 years old। আবার লিখলাম she is a good boy, এটা কি দাঁড়ালো? করিম is 24 years old, she is a good boy। তারপর লিখলাম he goes to school রেগুলারলি, ঠিক আছে? তাহলে এই জায়গায় আসলে ফুল সেলটা আসলে কি করিম, আসলে কি করিম ছেলে, তো তাহলে ছেলে হইলে আমরা এটা কি বলেছি সি বসাইছি। তাহলে অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন মানে হচ্ছে তার আগে, অর্থাৎ প্রনাউন গুলা কি হবে তার নির্ভর করে তার আগে নাম অনুযায়ী। তার আগে নাম কি আছে তার সঙ্গে বলছে করিম সম্পর্কে, করিম যেহেতু ব্যক্তিবাচক পুরুষবাচক সেটা আমাকে কি করতে হবে সি না করে আমাদের করতে হবে কি এটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন, ঠিক আছে? অর্থাৎ প্রনাউনটা আমরা প্রনাউনটা কি বসাবো সেটা নির্ভর করবে তার আগে নামের উপর, ক্লিয়ার?